নমস্কার। এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বাজেট 2024। তো তোমরা বলতে পারো যে এর পূর্বেও তো বাজেট পেশ হয়েছিল একবার, তাহলে কেন আবার এই বছরই আরেক পুনরায় আবার বাজেট পেশ করা হলো? দেখো, সরকার যখন পরিবর্তনের সময় আসে এবং প্রতি বছর যেটা নিয়ম বাঁধা বাজেট পেশ করতেই হবে, তো সেটা তো হয়েই থাকে। তো এই বছরই যে পূর্বে যেটা বাজেট হয়েছিল সেটাও কিন্তু নির্মলা সীতারামনই পেশ করেছিলেন, এবং সেটা ছিল ইন্টারিম বাজেট, অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট, যেটা কিনা সরকার পরিবর্তন হবে ইলেকশনের পর। সেই সময় তো কোনো দলই জানে না যে পরবর্তী যে টার্ম আসবে সেখানে তারা কি সরকার গঠন করবে কিনা। যদিও তারা বিভিন্ন ক্যাম্পেইনে বলে থাকে যে তারাই সরকার করছে। এবছর যেমন বিজেপির নারা ছিল ইসবার 400 পার, দেখা গেছে যে তারা 400 পার করতে পারেনি এবং একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পায়নি। দেখা গেছে বিহারের জেডিইউ, তারপরে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দলের সমর্থন নিয়ে কিন্তু তারা এনডিএর মাধ্যমে সরকার গঠন করেছে। তো যথারীতি নতুন সরকার গঠন হয়, সেটা প্রতি টার্মেই, প্রতি ইলেকশনের পরে কিন্তু সরকারের আবার একটি ফুল টার্ম বাজেট পেশ হয়। তো সেটাই কিন্তু এই বাজেট, যে এটাকে কিন্তু ফুল টার্ম বাজেট করা হচ্ছে। এর জায়গায় যদি কংগ্রেস আসতো তারাও কিন্তু বাজেট পেশ করতো, সেখানে এনডিএ এসেছে। তো সেখানে কিন্তু নির্মলা সীতারামন এবছরেরও ফাইন্যান্স মিনিস্টার, তো তিনি কিন্তু এই বাজেটটি পেশ করেছেন যথারীতি সিস্টেম অনুযায়ী। তো দেখো, আজকের এই বাজেটে যে ঘোষণা হয়েছে, অর্থাৎ আমি যেদিন রেকর্ড করছি, তো তোমরা দেখবে তার পরের দিন থেকে, তো এই যে মঙ্গলবার দিন যে বাজেট পেশ হয়েছে, তো সেই বাজেটে কি কি নতুন ভাবে পরিবর্তন এসেছে, ট্যাক্সেশনের দিক দিয়ে কোনো পরিবর্তন এসেছে কিনা, তার ক্ষেত্রে সাধারণ মানুষ কতটা লাভবান হবে, সবকিছু দেখবো। এবং মূল্য বৃদ্ধি কোন দিক দিয়ে হয়েছে এবং কোন দিকে জিনিসপত্রের দাম কমানো হয়েছে, সেদিক দিয়েও কিন্তু আলোচনার বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। তো স্লাইড ওয়াইজ আমরা যাব। তো চলো আমরা প্রথমেই চলে যাচ্ছি বাজেটের প্রথম স্লাইডে। কি রয়েছে দেখো, বাজেটের কিন্তু মূল সর্বপ্রথম সাধারণ মানুষের দিকে, সাধারণ মানুষ লক্ষ্য রাখে কোন দিকে? ট্যাক্সের দিকে, যে ট্যাক্স কতটা কমানো হচ্ছে বা বাড়ানো হচ্ছে। কেননা সাধারণ মানুষের ইনকাম ট্যাক্স, এটা কিন্তু একটা বিশাল বার্ডেন হয়ে দাঁড়ায় যখন তার সারাদিন 8 ঘন্টা কাজ করার পর 365 দিন যখন 8 ঘন্টা করে কাজ করা হয়, এবং তার ইনকামের একটা বড় অ্যামাউন্ট সরকারের কিন্তু ট্যাক্সের খাতায় জমা হতে থাকে। এবং সরকারের ইনকাম কোথা থেকে? এই ট্যাক্সেশন থেকে কিন্তু সরকারের মূল ইনকাম। এই যে ডেভেলপমেন্ট, এই যে আনুষঙ্গিক যত কাজ সরকার করে থাকে, সেই সব কিন্তু এই আমাদের দেওয়া ট্যাক্সের থেকেই কিন্তু তারা পেয়ে থাকে, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স এভাবে। তো সেখানে দেখা যাচ্ছে যে এবার আয়করের দিক থেকে কি পরিবর্তন এসেছে। এখানে দেখাচ্ছে যে দেখো, নয়া আয়কর কাঠামোয় বদলের ঘোষণা করা হয়েছে। এর ফলে আয়কর যারা দাতা দেবে, মানে ইনকাম ট্যাক্স, আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স যারা দেবে, তাদের ক্ষেত্রে 17,000 টাকা কিন্তু বাঁচবে বলে দাবি করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পূর্বে যে আয়কর দিত তার থেকে এবছর থেকে 17,000 টাকা করে তারা আয়করের খাতে 17,000 টাকা করে কিন্তু বাঁচবে সাধারণ লোকের ক্ষেত্রে বলা হচ্ছে। এখানে বলা হয়েছে যে আয়করে বাড়লো স্ট্যান্ডার্ড ডিডাকশন। এখন দেখো, স্ট্যান্ডার্ড ডিডাকশন অর্থাৎ ট্যাক্স ডিডাকশন, এখানে বলতে কি বলেছে, এখানে 50,000 যেটা পূর্বে ছিল সেটা 75,000 করা হয়েছে। এই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটা মূলত কাদের ক্ষেত্রে ইউজ হয়? যারা যারা এমপ্লয়ি, অর্থাৎ যারা স্যালারি বেসড, যাদেরকে স্যালারি দিয়ে রাখা হয়, সেখানে সরকারি হোক কিংবা প্রাইভেট কোম্পানিতে, যারা স্যালারির ভিত্তিতে কাজ করে, স্যালারির জন্য কাজ করে, কাজের বিনিময়ে যাদেরকে স্যালারি দেওয়া হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা লাগু হয়। এবং যারা তাদের জব শেষে পেনশনের মধ্যে রয়েছে, মাসে মাসে পেনশন পান, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা লাগু হয়। তো সেখানে দেখো বলা হচ্ছে 50,000 থেকে বেড়ে 75,000 টাকা করা হয়েছে। কারণ কি, পূর্বে দেখা যেত কি করা ছিল, একজন ব্যক্তির যদি, যেহেতু যথারীতি এবছর বলা হয়েছে যে 3 লাখ পর্যন্ত, 0 থেকে 3 লাখ পর্যন্ত আয়ে, মানে বছরের আয়ে কিন্তু কোনো ইনকাম ট্যাক্স গুনতে হয় না। সেখানে দেখা যায় যদি কারো 4 লাখ টাকা ইনকাম থাকে, তাহলে কিন্তু তাকে 5% পর্যন্ত ইনকাম ট্যাক্স প্রদান করতে হয়। সেক্ষেত্রে এখানে যখন তাদের ট্যাক্সকে
হিসেব করা হয়, ক্যালকুলেট করা হয়, সেখানে কিন্তু তার ইনকামের 50,000 টাকা বাদ দেওয়া হয় ট্যাক্সের থেকে। সেখানে 50,000 টাকাকে ট্যাক্সে কাউন্ট করা হয় না। অর্থাৎ কি, তাদের এই 50,000 টাকাটা এতদিন পর্যন্ত তাদের কোনো 50,000 টাকা ট্যাক্স দিতে হতো না, যাদের 3 লাখ টাকার উপরে ইনকাম ছিল। সেটা কিন্তু যারা স্যালারি বেসড, ঠিক আছে। সেটাই কিন্তু এবছর 75,000 টাকা করা হয়েছে। অর্থাৎ কারো যদি 3,75,000 টাকা ইনকাম থাকে তাহলে কিন্তু তাকে ট্যাক্স পে করতে হবে, কিন্তু সেখানে দেখা যাবে যে সেই যে 75,000 টাকা এক্সট্রা আছে সেখানে তাকে পে করতে হচ্ছে না। কিংবা কারো 8 লাখ টাকা রয়েছে, সেখানে 8 লাখ টাকার মধ্যে কিন্তু 75,000 টাকাটাকে ট্যাক্স থেকে মুকুব করা হবে সেই ব্যক্তি, আর বাদ বাকি যে টাকা অর্থ তার থাকবে ইনকাম, সেটাকে কিন্তু ট্যাক্সের আওতায় ফেরানো হবে। এটা অবশ্যই কিন্তু যারা ব্যবসা করছে, অন্য মাধ্যমে যাদের ইনকাম, তারা কিন্তু এই সুযোগটা পায় না। এটা শুধুমাত্র যারা স্যালারির ভিত্তিতে কাজ করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পেয়ে থাকে। যেমন সরকারি কর্মচারী, বিভিন্ন দপ্তরে যারা কাজ করে এবং প্রাইভেট কোম্পানিতেও যারা কাজ করে, সেক্ষেত্রেও কিন্তু এটা লাগু হতে পারে। এবং সেখানে দেখা যাচ্ছে যে এবছর যে বাজেট হয়েছে সেখানে 50,000 টাকা থেকে বাড়িয়ে সেই যে মিনিমাম মূল্যটা 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কি, মানে কর ছাড়ের মূল্যটা বৃদ্ধি পেল তাদের তাদের তার মানে এক্সট্রা 25,000 টাকা তারা কিন্তু এক্সট্রা ছাড় পেল, তাদের কোনো এক্সট্রা 25,000 কোনো ট্যাক্স দিতে হবে না ওই, ঠিক আছে। ক্যাপিটাল গেনে বাড়লো কর ছাড়ের ঊর্ধ্বসীমা, 1 লাখ টাকা থেকে বেড়ে করা হলো 2.5 লক্ষ টাকা। ক্যাপিটাল গেন অর্থাৎ কি? ক্যাপিটাল গেন বলতে তোমরা বলতে পারো যে তোমাদের যে প্রপার্টি, ঘর বাড়ি জমি জমা এইসব বিক্রি করে যে তোমাদের প্রফিট হয়, সেই প্রফিটের ওপর কিন্তু যে ট্যাক্স দিতে হয় সেটা কিন্তু বলা হয় এই ক্যাপিটাল গেন। সেখানে শেয়ার মার্কেটও হতে পারে, এখানে লং টার্ম এবং শর্ট টার্ম দুটো টার্ম থাকে, ঠিক আছে, লং এবং শর্ট। শর্ট টার্ম কি? কেউ যদি মনে করো কোনো স্টক কি বাই করলো বা পারচেস করলো, সেখানে যদি সে 1 বছরের পূর্বেই সেটাকে সেল করে দেয় তাহলে কিন্তু সেটা শর্ট টার্মের মধ্যে পড়ে, এবং কেউ যদি সেটাকে 1 বছরের বেশি হোল্ড করে রাখে তাহলে কিন্তু সেটা লং টার্মের মধ্যে পড়ে। বুঝা গেল? এখানে দেখো শর্ট টার্মে তাদেরকে দিতে হয় 20%, আর লং টার্মে 12.5% ট্যাক্স গুনতে হয় এই ক্যাপিটাল গেনে। আবার যেগুলো হচ্ছে তোমার প্রপার্টি রয়েছে, ঘর বাড়ি ফ্ল্যাট, তারপরে জমি কার, এইসব সেলের ক্ষেত্রে যদি যে আয়টা হচ্ছে তার, সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স প্রদান করতে হবে। সেখানে 1 লাখ টাকা থেকে বাড়িয়ে কেউ যদি 2.5 লক্ষ টাকা পর্যন্ত সেই ক্ষেত্রে তার এই সব ব্যাপারে আয় হয়, এই সব ক্ষেত্রে আয় হয়, তাহলে কিন্তু সে তারা এই ছাড়টা পাবে, যেটা পূর্বে 1 লক্ষ টাকা পর্যন্ত ছিল, এখন বর্তমানে 2.25 লাখ টাকা পর্যন্ত হয়েছে। পরবর্তীতে কি আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। টিডিএস তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনোটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমি আবার বোঝানোর চেষ্টা করবো। টিডিএস রেট ই কমার্সের উপর কমানো হলো। ই কমার্স অর্থাৎ ই কমার্স যেটা আমরা অনলাইন পারচেজ করি, তোমরা দেখেছো অ্যামাজন, ফ্লিপকার্ট, এইসব যে কোম্পানিগুলো আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, তারপরে আজিও, টাটারও তো এখন অনলাইন শপ হয়েছে। তো এইসব যে অনলাইন কমার্স সাইটগুলো রয়েছে, তাদের যে সেলার্সগুলো রয়েছে, তাদের কিন্তু এর পূর্বে 1% টিডিএস তাদের থেকে নেওয়া হতো, সেটা কিন্তু এখন 0.01% করা হয়েছে। আর সেটা এমএসএমইর ক্ষেত্রেও করা হয়েছে, ঠিক আছে। এমএসএমই বোঝা গেল। টিডিএস রেট কমা মানে ট্যাক্স ডিডাকশন সোর্স। তো সেই রেটটা এই টিডিএস দেরিতে দিলেও এই জরিমানাটা এখন কমই থাকবে, অর্থাৎ কি 1% করা হয়েছে 0.01%, ঠিক আছে, অনেকটাই কম হয়ে গেছে। আয়কর আইনে সহজ ও স্বচ্ছ করার চেষ্টাও করা হবে তিনি ঘোষণা করেছেন, এতে যাতে মামলার পরিমাণ কমে যায় সেদিকেও নজর দেওয়া হবে। মোবাইল ফোনের ক্ষেত্রে বিসিডি কমানো হয়েছে, যেখানে বিসিডি কমানোর ফলে কি হবে, যে সেখানে মোবাইলের কিন্তু যে কস্ট, কাস্টমারের জন্য যে মোবাইলের পর যে কস্ট, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। অর্থাৎ কি বলা হচ্ছে, এক কথায় বলতে পারো যে মোবাইলের দাম আগামী দিনে দেখা যাবে যে অনেকটাই কম হচ্ছে। যাদের মোবাইলের প্রতি আকৃষ্ট, মোবাইলের দরকার প্রয়োজন, তো তারা কিন্তু এখন
খুব আশা করা যায় মোবাইলের দাম যেহেতু অ্যানাউন্স করেছে মোবাইলের দাম কমবে এবং তারা কিন্তু কম দামে মোবাইল পারচেস করতে পারবে। তো এই কিন্তু মূল বিষয়গুলো দেখতে পাচ্ছ যে প্রথমে কিন্তু আয়করের বিভাগটা তোমাদের মাথায় রাখতেই হবে, যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা হয়েছে 50,000 থেকে 75,000, ক্যাপিটাল গেনে সেখানে ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে 1 লক্ষ থেকে 2,25,000 টাকা, এবং টিডিএস রেট ই কমার্সের ক্ষেত্রেও কমানো হয়েছে, যেখানে 1% ছিল সেখানে হয়েছে 0.01%, এবং এছাড়া মোবাইলের ক্ষেত্রে বিসিডি কমানো হয়েছে। আয়কর আইনে আরো স্বচ্ছতা আনার কথা বলা হয়েছে, যেটা যথারীতি প্রতি বছরই কিন্তু এই টাইপের ঘোষণার মাধ্যমে বলা হয়ে থাকে। বাজেট 2024-এ দেখো আমি যেটা বললাম যে 50,000 থেকে 75,000 করা হয়েছে, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিডাকশন, ঠিক আছে, এটা তোমাদের বলেই দিয়েছি, ঠিক আছে। সিমিলারলি ডিডাকশন অফ ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে সেটা করা হয়েছে, যাদের ফ্যামিলি পেনশন 15,000 টাকা রয়েছে সেখানে করা হয়েছে 25,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এটা ফ্যামিলি পেনশন, মানে সব বাড়িতে যদি কারো 2-4 জন মেম্বার নিয়েও কাউন্ট করা হতে পারে, এটা ঠিক আছে হয়। এখানে দেখো যে ট্যাক্সের ক্ষেত্রে 0 থেকে 3 লাখ টাকা পর্যন্ত যার আয়, তাদের কিন্তু কোনো ট্যাক্স গুনতে হবে না, এবং 3 থেকে 7 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স, 7 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 10% ট্যাক্স, 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত 15%, 12 থেকে 15 লাখ টাকা পর্যন্ত 20%, এবং তার উপরে কিন্তু গুনতে হয় কত 30% পর্যন্ত ট্যাক্স গুনতে হয়, অর্থাৎ 15 লাখ টাকার উপরে গেলে পরে কিন্তু 30% পর্যন্ত ট্যাক্স গুনতে হয় ভারতের যারা ইনকাম 15 লাখ টাকার উপরে রয়েছে। তো এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট তাদেরকে ট্যাক্স কাউন্ট করতে হয়। 15 লাখ টাকার উপরে গেলে পরে 30% তার আয়ের ট্যাক্স দিয়ে দিতে হয়। এটাকে আরো পার্সেন্টেজ কিন্তু কমানো উচিত ছিল, যেটা সাধারণ মানুষের মধ্যবিত্ত পরিবারের জন্য অনেকটা হেল্প হতো বলে আমার মনে হয়। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে এই যে ট্যাক্সেশনের ক্ষেত্রে কতটা মধ্যবিত্ত ঘনিষ্ঠ এই ট্যাক্স স্ট্রাকচারটাকে রিফর্ম করা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কতটা মনে হয় যে তোমাদের যেটা এর ফলে মধ্যবিত্তরা সুবিধা হবে মধ্যবিত্ততে। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। আমার মনে হয় না বিশেষ করে যে সেরকম কোনো চেঞ্জ হয়েছে মধ্যবিত্তদের জন্য। আরো কি চেঞ্জ হচ্ছে দেখো, কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, হোস্টেল তৈরি করা হবে, সরকার মহিলাদের দক্ষতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে, বাজেটে বক্তৃতায় এটা বলা হয়েছে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে রপ্তানি হাব এবং ক্লাস্টার তৈরি করা হবে, দেশের পূর্ব দিকে 4 রাজ্যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তবে কিন্তু এখানে দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহারের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাবে যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে, যদিও পশ্চিমবঙ্গ, উড়িষ্যা বললেও তাছাড়া কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং বিহারের দিকে কিন্তু ঢেলে দেওয়া হয়েছে এবছর, ঠিক আছে। কেননা দেখো অন্ধ্রপ্রদেশ এবং বিহারের সরকারের যে রয়েছে যারা জেডিইউ, এবং অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী বর্তমান রয়েছেন তিনি যে চন্দ্রবাবু নাইডু, তার কিন্তু সরকার, তার দলের সমর্থনে কিন্তু বর্তমানে এনডিএ সরকার গঠন হয়েছে। তো সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে কিন্তু এক্সট্রা দেওয়া হবে, সবকিছুর দিক দিয়ে ছাড় দেওয়া হবে, এবং তাদের ক্ষেত্রে এক্সট্রা অর্থ কিন্তু অ্যালোকেট করা হয়েছে। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বিশেষ উদ্যোগ, হোস্টেল তৈরি করবে সরকার, এটা প্রথমেই বলা হলো। তবে মুদ্রা লোন বাড়িয়ে দেওয়া হয়েছে, 20 লাখ টাকা করা হলো, এবং যারা আগে লোন শোধ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধা থাকছে এবছর। মোবাইল ফোনের ক্ষেত্রে বিসিডি কমানো হচ্ছে, যেটা পূর্বে বললাম, এবং নির্মলা সীতারামন বলেছেন যে এর ফলে কিন্তু ফোনের দাম কমার অনেক সম্ভাবনা রয়েছে। 3টি ক্যান্সারের ওষুধ যা জীবনদায়ী ওষুধ, সেখানে কিন্তু শুল্কের ছাড় দেওয়া হয়েছে, সম্পূর্ণরূপে তুলে দেওয়া হয়েছে। এটা একটা নিঃসন্দেহে ভালো কাজ, যেহেতু একটা জীবনদায়ী ওষুধ, এরকমই একটা, যেহেতু ক্যান্সার মারণ ব্যাধি, এটা যখন সেকেন্ড বা থার্ড স্টেজে যদি গিয়ে কারো ধরা পড়ে, তাকে বাঁচানো কিন্তু অনেকটাই বলতে গেলে কষ্টকর হয়ে যায়, যদিও ফার্স্ট স্টেজে থাকলে এখন সেটাকে কিওর করা সম্ভব হয়। তো সেই মারণ ব্যাধির যে ঔষধ রয়েছে, ক্যান্সারের ঔষধ, সেখানে কিন্তু 3টি ওষুধের ক্ষেত্রে পুরোপুরি ট্যাক্স বা কর ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ। শুল্কের ক্ষেত্রে ভারতীয় পণ্য যাতে সুবিধা পায় সেদিকেও নজর দেওয়া হবে, ঠিক আছে। ভারতীয় পণ্য ভারতে বেচতে গেলে তাদের ক্ষেত্রে এক্সট্রা ছাড় দেওয়া হবে ট্যাক্সের ক্ষেত্রে, এদিকেও নজর দেবে পরবর্তীতে। তবে এটা কতটা কি করবে সেটা সময়ের অপেক্ষা। সরকার
রাজকোষে যে ঘাটতি রয়েছে সেটাও কমানোর দিকে নজর রাখছে, যেখানে 4.5% কমিয়ে আনা হবে এই ঘাটতি। কেন্দ্রের ঋণের পরিমাণও কমানো হবে। যা হোক, একটা সরকার চালাতে গেলে ঋণের প্রয়োজন রয়েছে। দেখা যাচ্ছে যে সরকারের যা ইনকাম তার থেকে কিন্তু এক্সপেন্ডিচার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু ঋণ করতে হচ্ছে। তো সেখানে কিন্তু এবছর তাদের লক্ষ্য থাকবে ঋণকে লাঘব করা, ঋণকে কমিয়ে নিয়ে আসা, ঠিক আছে, এবং রাজকোষে ঘাটতিকে পূরণ করা। এবং রাজকোষে যে ঘাটতি রয়েছে সেখানে 4.9% রয়েছে ঘাটতি বাজেটে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিশাখাপত্তনম এবং চেন্নাই করিডোরের কাজ দ্রুত শুরু হবে বলে তিনি ঘোষণা করেছেন। 1 কোটি কৃষককে ন্যাচারাল ফার্মিং এর মধ্যে নিয়ে আসা হবে, মানে অর্থাৎ ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, সেখানে বলা হয়েছে। কৃষি গবেষণায় জোর দেওয়া হচ্ছে। কৃষি গবেষণা এই জন্যই জোর দেওয়া প্রয়োজন। দেখো, একটা ভারতবর্ষ কিন্তু কৃষি প্রধান দেশ বলতে পারো, এবং সেখানে চাষাবাদের উপর নির্ভর করে চলছে বিপুল পরিমাণ জনসংখ্যা, ঠিক আছে। তো সেখানে কিন্তু কৃষি ক্ষেত্রকে যদি প্রমোট না করা হয়, ভারতের অর্থনীতি কিন্তু অনেকখানি আরো পিছিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ভারতের কৃষির ক্ষেত্রে যাতে আরো উন্নতি ঘটে, সেক্ষেত্রে কৃষকদের উপর কিন্তু সেখানে এরকম গবেষণা চালাতে হবে। কৃষকদের উপর বলতে কৃষি ক্ষেত্রে কিভাবে ল্যান্ডকে তৈরি করা যেতে পারে, কিভাবে জমির উর্বরতা শক্তি বাড়ানো যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদেরকে ট্রেন করতে হবে। সেই ক্ষেত্রে গবেষণায় গবেষকদের জোর দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং তারা যখন সেটাকে কার্যকরী করতে সক্ষম হবে তখনই কিন্তু দেশে কৃষিক্ষেত্রে উন্নয়ন আসা সম্ভব। বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করবে সরকার, এবং আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধির হার স্থিতিশীল, এরকমই বলেছেন নির্মলা সীতারামন। যদিও সেটা যেহেতু সরকারে রয়েছেন তারা বলেই থাকবেন, ঠিক আছে। এই বাজেটে কর্মসংস্থান এবং মধ্যবিত্তের উত্তরণ, দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে তিনি বলেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা আমরা প্রধানমন্ত্রী সরকার 2014 সালের পর আসার পরে কিন্তু যে ছাদ দেয়া ঘরের অ্যালোকেট হতো, সেখানে কিন্তু এই বছর আরো অ্যালোকেট করা হয়েছে, যে 3 কোটি বাড়ি আরো দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। কৃষি খাতে প্রায় 1.5 লক্ষ টাকা বলতে পারো, এটা 1,52,000 টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষি খাতে। এটা আলাদাভাবে করা হচ্ছে। ছোট সংস্থাগুলির কর্মীদের ইপিএফ এ ভর্তুকি দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। প্রথম চাকরিজীবীদের জন্য পিএফ এ 1 মাসের বেতনের সমমূল্য দেবে সরকার, মানে ভর্তুকি দেবে, এক্সট্রা দেবে পিএফ এ, ঠিক আছে। চাকরিজীবীদের যে বেতন থাকে তার প্রথম মাসে সেই বেতনের সমতুল্য সরকারের পক্ষ থেকে কিস্তি দিয়ে দেওয়া হবে। 3 কিস্তিতে তা দেওয়া হবে। শিক্ষা ক্ষেত্রে ঋণ দেওয়া হবে, দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে 10 লাখ টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা রয়েছে। যদি কেউ উচ্চ শিক্ষিত হায়ার স্টাডি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে দেওয়ার প্রাবধান নিয়ে এসেছে এবং ঘোষণা করেছে। এবং দেশের মধ্যে যে পড়াশোনার জন্য এটা মিলবে, এটা তিনি পরিষ্কার করে বলেছেন। এবং ভাউচার চালু করা হবে 1 লক্ষ পড়ুয়াকে, যা সরাসরি ভাবে দেওয়া হবে। শিক্ষা এবং প্রশিক্ষণ ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে, সেখানে 1,48,000 টাকা বরাদ্দ করা হচ্ছে। লক্ষ কোটি টাকা, সরি, ঠিক আছে, 1,48 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 5 রাজ্যে চালু হবে ক্রেডিট কার্ড, ঠিক আছে। কৃষিক্ষেত্রে সমবায়ের দিকে নজর দেওয়া হবে। তো কৃষিক্ষেত্রে নজর দেওয়ার কথা বলা হয়েছে একাধিক ক্ষেত্রে। বিহারের বিশ্ববাদন, দেখো বিহারের ক্ষেত্রে দেখো একাধিক ক্ষেত্রে কিন্তু তারা ঘোষণা করেছেন, সেখানে বিভিন্ন ক্ষেত্রে অ্যালোকেট করেছেন অর্থ। বিহারের বিশ্ববাদ মন্দির করিডোর এবং মহাবলী মন্দির করিডোর তৈরির কথা বলা হয়েছে। অসম, হিমাচল এবং সিকিমকে বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করা হবে। যেহেতু অসম, হিমাচল প্রদেশ এবং সিকিম আর অসম বলতে পারো পার্বত্য এলাকা, বলতে পারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শহর, এবং সিকিম তো পর্বত্য এলাকায়, এবং হিমাচল প্রদেশও পাহাড় সংলগ্ন, বলতে পাহাড়ের উপরের অঞ্চল হিমাচল প্রদেশ। তো সেই সব স্থানে কিন্তু দেখা যায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়, ধস নামে। তো সেক্ষেত্রে কিন্তু সেখানে বন্যা নিয়ন্ত্রণের জন্য সাহায্য করা হবে, আলাদাভাবে অ্যালোকেট করা হয়েছে। বিহারে পাটনা পূর্ণিমা এক্সপ্রেস তৈরি করা হবে। বিহারের সেচ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য 11,500 কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিহারে হাইওয়ের জন্য বরাদ্দ হয়েছে 26,000 কোটি টাকা, এবং অন্ধ্রপ্রদেশের জন্য করা হয়েছে 15,000 কোটি টাকা। এবং বিহারে নতুন মেডিকেল কলেজ এবং বিমান বন্দরও তৈরি করা হবে, বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বিহারে 21,000 কোটি টাকাও
আরো কি করা হয়েছে, প্ল্যান্টের জন্য কোটি টাকা কি করা হয়েছে, পাওয়ার প্ল্যান্টের জন্য লাগু করা হয়েছে। শহরে আবাস যোজনারও ঘোষণা করা হয়েছে। তো দেখো একাধিক ক্ষেত্রে কিন্তু বিহারে দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে, তাদের একাধিক ক্ষেত্রে অর্থকে অ্যালোকেট করা হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যেহেতু বিহারের সরকার বর্তমান সরকারের সঙ্গে জোট সরকারে রয়েছে। যদিও বিহার কিন্তু স্পেশাল স্টেটের তকমা চেয়েছিল, স্পেশাল স্টেট, কিন্তু সেটা কিন্তু দেয়নি, কারণ তারা বলেছে যে বিহারকে স্পেশাল স্টেট দিতে গেলে বিহারের সেরকম কিন্তু স্পেশাল স্টেট তকমা দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়ার প্রয়োজন থাকে সেই স্টেটগুলো, সেই ক্রাইটেরিয়া কিন্তু বিহারে নেই। তো সেই কারণেই কিন্তু বিহারকে স্পেশাল স্টেটের তকমাটা দেয়নি, যদিও বিহারের দাবি ছিল যে তাদের স্পেশাল স্টেটের তকমা দেওয়া হোক। বিহার এবং অন্ধ্রপ্রদেশের পর পশ্চিমবঙ্গ দিয়েছে। তা পশ্চিমবঙ্গে যে কলকাতা যে মেট্রো রয়েছে সেখানে 3 প্রকল্পে 750 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবারের বাজেটে কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোতে 300 কোটি বরাদ্দ বেড়েছে। একই সঙ্গে দমদম এয়ারপোর্ট নিউ গড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে 41 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে এবারের বাজেটে, এবং জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রোতে 408 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। তো মেট্রো এবং বিমানবন্দরে ভালো টাকা অ্যালোকেট করেছে কেন্দ্রের থেকে। তো বলতে পারো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে মেট্রো এবং বিমানবন্দর এই বিশেষ এই ক্ষেত্রটাতেই অ্যালোকেট করা হয়েছে, এবং বিদেশি কোম্পানিগুলির জন্য কর্পোরেট ট্যাক্সের হারও হ্রাস করা হয়েছে। কেননা দেখো বিদেশি কোম্পানিগুলো কিন্তু এই যে ভারতে আসলে পরে যে অতিরিক্ত ট্যাক্সের যে বার্ডেন, সেই কারণে কিন্তু বিদেশি কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে চলে যাওয়ারও সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং তারা কিন্তু আসতেও চায় না ভারতে অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যাতে শিল্প এবং ইন্ডাস্ট্রি আরো বেশি বেশি করে বিদেশ থেকে ভারতের আসে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কর্পোরেট ট্যাক্স এবং কর্পোরেট সেক্টর গুলোতে যারা বিদেশ থেকে এসে এই ভারতে বাণিজ্য করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সকে হ্রাস করার কথাও বলা হয়েছে এবং তাদেরকে স্বাগত করা হয়েছে। ফেডেক্স মেসার প্রেসিডেন্ট কামি বিশ্বনাথন তিনি কিন্তু বলেছেন যে বিদেশি কোম্পানিগুলোর জন্য কর্পোরেট ট্যাক্সের হার হ্রাসকে স্বাগত তিনি জানাচ্ছেন। কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো উন্নয়নে ভারসাম্য, একটি দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা, পরিবেশগত স্টুয়ার্ডশিপকে উন্নীত করার জন্য এবং অগ্রিম ডিজিটাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে। 5 বছরে প্রায় 4.1 কোটি যুবক যুবতী কাজ পাবেন বলা হয়েছে, দেখা যাক কতটা কাজ পায়। ঠিক আছে, বাজেট নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বললেন আগামী 5 বছরে প্রায় 4.1 কোটি যুবক যুবতীর উপর মনোনিবেশ করা হবে এবং তাদের কর্মসংস্থান হবে। তো যেহেতু উনি বিজেপির নেতা, তো তিনি বলবেন, এখন সেটা বাস্তবায়ন কতটা হবে সেটাই দেখার বিষয়। ঘোষণা তো সবই হয়, কিন্তু কার্যকর কতটা হয় সেটাই দেখার বিষয় রয়েছে। তো বাজেটের দাম বাড়লো কি কি জিনিসের আমরা একবার দেখে নেব। এফএম অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক বাড়িয়েছে 10% করারও প্রস্তাব দেওয়া হয়েছে। 10% শুল্ক বাড়ানো হয়েছে। সরকার নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের উপরও শুল্ক বাড়িয়েছে 25%। এটা করা উচিত, কেননা দেখো প্লাস্টিক এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে এবং ক্লাইমেটকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করছে, এবং মানুষও এতটাই অভ্যাসের দাস হয়ে গেছে এই প্লাস্টিক ব্যবহারের দিকে। তো সেটাকে কমানো, যদিও এই ট্যাক্স বাড়লেও যে প্লাস্টিকের ব্যবহার কমবে এটা কিন্তু হয় না, কেননা সরকার বুঝতেই পারছে যে পাবলিক প্লাস্টিক ছাড়া চলতে পারবে না। সেক্ষেত্রে প্লাস্টিকের সেল ক্রমশই বাড়ছে, তো সেক্ষেত্রে প্লাস্টিকের মধ্যে তারা ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু দেখেছে আলটিমেট যে প্লাস্টিকটা যে বন্ধ হবে সেরকম কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ঠিক আছে, সরকারের উচিত ছিল প্লাস্টিক বন্ধ করার দিকে ধাবমান হওয়া এই বাজেটে। ঠিক আছে, কিন্তু ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এখানে কতটা প্লাস্টিক থেকে ভারতবাসী মুক্তি পাবে সেটা তো সে ঘুরে বালি। ঠিক আছে, বলতে হয়, কারণ প্লাস্টিকের প্রতি মানুষ এতটাই আকৃষ্ট হয়েছে, এবং প্লাস্টিক নিয়ে, প্লাস্টিক ছাড়া যদি কোনো দোকান প্লাস্টিক না থাকে, প্লাস্টিক না দেয়, তাহলে সে কোনো কাস্টমার সেই দোকানেই যায় না জিনিস কিনতে। তো নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের উপর বেসিক কাস্টমস ডিউটি 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। সরকার 10 লক্ষ টাকার বেশি মূল্যের বিজ্ঞাপিত পণ্যগুলিতে 1% টিসিএস আদায়ের প্রস্তাবও দিয়েছে। ঠিক আছে, এবং সোলার গ্যাস হবে, হ্যাঁ সোলার গ্যাস, এটা সোলার এবং গ্লাস হবে, শুল্ক বাড়ানো হবে না বলেও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ঠিক আছে, এখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে।
বলতে পারলাম না। তো দেখো বাজেটে কি কি দাম কমেছে, মোবাইল ফোনের দাম কমবে, যা তোমরা প্রথমেই বললাম। মোবাইল চার্জারের উপরও মৌলিক কাস্টম ডিউটি কমানো হয়েছে, 15% করার ঘোষণা করেছে অর্থমন্ত্রী। সোনা এবং রূপোর উপর শুল্ক 6% এবং প্ল্যাটিনামের উপর 6.4% শুল্ক কমানো হয়েছে। ক্যান্সার চিকিৎসায় যে ঔষধ রয়েছে জীবনদায়ী ঔষধ, সেখানেও পুরোপুরি কর ছাড় দেওয়া হচ্ছে। এফএম সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যগুলির তালিকা প্রসারিত করার প্রস্তাবও করা হয়েছে। ই কমার্স টিডিএস এর হার 1% থেকে কমিয়ে 0.1% করা হচ্ছে, যেটা বললাম অ্যামাজন, ফ্লিপকার্ট যে অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে বিজনেসের ক্ষেত্রে, তো সেখানে কিন্তু যারা সেলার্স রয়েছে তাদের কিন্তু এই টিডিএসটা দিতে হতো 1% করে, তো সেখানে 1%-এর বদলে এখন 0.1% দিতে হবে। আমি যে হয়তো বলেছিলাম কি তো 0.01, তো সেটা না 0.1% দিতে হবে। ফেরোনিকেল বিশেষ ধরনের তামার উপর বেসিক কাস্টমস ডিউটি সেটাও কমানো হয়েছে এবং নির্দিষ্ট ব্রুড স্টক, পলিচেট, ওয়ার্ম, চিংড়ি মাছের ও মাছের খাদ্যের উপর শুল্ক কমিয়ে 5% করা হয়েছে। চিংড়ি ও ফিশ ফিড উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণের উপর যে শুল্ক সেখানে মুকুব করা হয়েছে এবং চামড়া বস্ত্র যে রয়েছে রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষম বাড়াতে হাঁস এবং হাঁস থেকে যে রিয়েল ডাউন ফিলিং ম্যাটেরিয়ালের উপর কিন্তু কর কমানো হয়েছে। তো বিভিন্ন ক্ষেত্রে কর কমানো হয়েছে, দাম কমানো হয়েছে। তো দেখো নিঃসন্দেহে এই যে তোমরা তোমাদের কাছে একটাই দাবি রাখবো যে তোমরা কমেন্টে কিন্তু জানাবে, এই যে সরকার যে ট্যাক্সের দিকে ছাড় দিয়েছে এবং জিনিসপাতির যে উপর অ্যালোকেট করেছে এবং কৃষকের উপর কৃষির ক্ষেত্রে অ্যালোকেটের কথা বলেছে, এবং বিহার, অন্ধ্রপ্রদেশে হিউজ মাত্রায় তাদের অ্যালোকেশন এবছর ছিল। তো ট্যাক্সে কতটা পরিবর্তন এসেছে? আমার তো মনে হয় না আহামরি কোনো পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, মধ্যবিত্তদের জন্য কতটা দেখা যায় যে মধ্যবিত্তদের ক্ষেত্রে ট্যাক্স দিতেই হয়, তারা এই ট্যাক্স থেকে কিন্তু বিরত থাকতে পারবে না। কিন্তু দেখো যারা বড় বড় বিজনেসম্যান, বড় বড় হাজার হাজার কোটি টাকার বিজনেস, তারা দেখা যায় যে ট্যাক্স কোনো না কোনো ভাবে ফাঁকি দিয়ে দিতে পারবে, এবং যাদের সেই ট্যাক্স এর মূল্যের ওপর ট্যাক্স দিতে হয় তার নিচে ইনকাম, তারা তো দিতেই হবে না, তারা বেঁচে যাবে ট্যাক্স দেওয়া থেকে। তো সেখানে মধ্যবিত্তরা কতটা এই যে বাজেট, এই বছরের বাজেট থেকে এফেক্ট হবে এবং তাদের কাজে কতটা কার্যকরী হবে, এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে। তো এই ছিল বাজেট এবছর 2024-এর যে নতুন সরকার, এনডিএ সরকার, তার ফুল বাজেট। তো দেখা যাক যা যা অ্যালোকেট করেছে, যা যা ঘোষণা করেছে, পরবর্তীতে কি তা কতটা কার্যকরী হয়। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করতে পারো, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিও থেকে ইনফরমেশন নিতে পারে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।